আসসালামু আলাইকুম। আপনারা যারা থাইল্যান্ডে ড্রোন নিয়ে ট্রাভেল করতে চান, আজকের ভিডিওটি আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি থাইল্যান্ডে ড্রোন নিয়ে যাবেন, ড্রোনটি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কোথায় কোথায় আপনি ড্রোন ফ্লাই করতে পারবেন এবং কোথায় করতে পারবেন না। আপনি যদি ড্রোন ফ্লাইয়ের নিয়মাবলী না জানেন তাহলে হয়তো আপনাকে সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানা এবং সর্বোচ্চ 5 বছরের জেলও হতে পারে যদি আপনি অবৈধভাবে থাইল্যান্ডে ড্রোন ফ্লাই করেন। থাইল্যান্ডে ড্রোনের পারমিট নিতে হয় দুইটা আলাদা সংস্থা থেকে, একটা হচ্ছে CAAT এবং একটা হচ্ছে NBTC। সেটাতে টাইম লাগে 2 দিন থেকে সর্বোচ্চ 14 দিন পর্যন্ত। তো 14 দিন একটা দীর্ঘ সময়। তো আমি আপনাদেরকে কিছু টিপস দিয়ে দেব যাতে আপনারা থাইল্যান্ডে যাওয়ার 1-2 দিনের ভেতরে আপনি ড্রোনের সব পারমিট পেয়ে যান। আমি প্রশ্ন উত্তর আকারে এই টোটাল সেশনটি করতেছি। আমাদের মনে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি এখানে কভার করার চেষ্টা করব। যদি আপনার কোনো প্রশ্নের উত্তর এই ভিডিওতে না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। থাইল্যান্ডে আমি ড্রোন নিয়ে আসতে পারবো কিনা? হ্যাঁ, আপনি থাইল্যান্ডে যে কোনো ধরনের ড্রোন নিয়ে আসতে পারবেন। এক্ষেত্রে কাস্টমসে কোনো রকম ঝামেলা হবে না। থাইল্যান্ডে আমার ড্রোন কি রেজিস্ট্রেশন করতে হবে? হ্যাঁ, থাইল্যান্ডে আপনার ড্রোনটি রেজিস্ট্রেশন করতে হবে। দেখেন, এক্ষেত্রে 2 ধরনের ড্রোন আছে, একটা হচ্ছে ক্যামেরা সহ ড্রোন, একটা হচ্ছে ক্যামেরা ছাড়া ড্রোন। আপনার ড্রোনে যদি কোনো ক্যামেরা না থাকে, সেটার ওজন যদি 2.5 কেজির কম হয় তবে রেজিস্ট্রেশন লাগবে না। এখন যেহেতু সব ড্রোনের সাথে ক্যামেরা আছে, তাই আপনার ড্রোনের ওজন যাই হোক না কেন এটা অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করতে হবে। থাইল্যান্ডের ড্রোন রেজিস্ট্রেশন করতে হয় 2টি সংস্থা থেকে, একটা হচ্ছে CAAT সিভিল এভিয়েশন অথরিটি থাইল্যান্ড, আর হচ্ছে NBTC ন্যাশনাল ব্রডকাস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন। বৈধভাবে ড্রোন ফ্লাই করতে হলে এই 2টি সংস্থা থেকে অবশ্যই আপনার পারমিট নিতে হবে। এই 2টার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন করতে কতদিন লাগে? যেহেতু 2টা আলাদা সংস্থা থেকে রেজিস্ট্রেশন করতে হয়, তাই এখানে রেজিস্ট্রেশনের টাইমও ভিন্ন হয়ে থাকে। যেমন আপনি যদি NBTC থেকে রেজিস্ট্রেশন করেন, সেটা আপনার সর্বোচ্চ 2 থেকে 3 দিন লাগবে। থাইল্যান্ডে আসার পরে আপনি নিজে যদি তাদের অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে সেটা হয়তো 10-15 মিনিটের ভিতরে আপনি করে নিতে পারবেন। অন্যদিকে সিভিল এভিয়েশন অথরিটি থেকে আপনার পারমিটটি নিতে হলে সর্বোচ্চ 14 দিন সময় লাগবে। রেজিস্ট্রেশন কতদিন পর্যন্ত বৈধ থাকে? NBTCর পারমিটটা আপনার সর্বোচ্চ 30 দিন পর্যন্ত বৈধ থাকবে, অথবা আপনি যদি থাইল্যান্ড থেকে বের হয়ে যান, এক্সিট নিয়ে নেন, তাহলে আপনার সেটা পারমিট শেষ হয়ে যাবে। আপনি পুনরায় থাইল্যান্ডে ঢুকলে সেটা রিনিউ করতে হবে। অন্যদিকে CAATর পারমিটটা আপনার 2 বছর পর্যন্ত বৈধ থাকবে। CAATতে রেজিস্ট্রেশন করতে কী কী ডকুমেন্ট লাগবে? প্রথমত এখানে সেলফ ডিক্লারেশন ফর্ম লাগবে, যেটা আপনি তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, CAATর ওয়েবসাইটে পেয়ে যাবেন। তারপরে আপনার ভিসা এবং পাসপোর্টের কপি। তারপরে হচ্ছে আপনার ড্রোনের সব দিকের ফটো, চারপাশের, উপরের, নিচের, এবং ড্রোনের যে বারকোড আছে সেটারও স্পষ্ট একটা ছবি দিতে হবে। ড্রোনের টেকনিক্যাল ডিটেলসগুলো লাগবে, রেডিও ফ্রিকোয়েন্সি লাগবে, ওয়েট লাগবে, আরও কিছু তথ্য লাগবে যেগুলো আপনি DJI এর ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। NBTCতে রেজিস্ট্রেশন করতে কী ডকুমেন্ট লাগবে? সার্টিফিকেট অফ কনফর্মিটি লাগবে, যেটা আপনি তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। থাইল্যান্ডে যে আপনি ঢুকছেন সেটা একটা অ্যারাইভাল যে স্টাম্প আছে সেটা একটা ফটো লাগবে। ড্রোনের ফটো লাগবে ইনক্লুডিং সিরিয়াল নাম্বার, যেটা বারকোড থাকে। তারপরে আপনার কন্ট্রোলারের ছবি লাগবে ইনক্লুডিং বারকোড। এটার ফি হচ্ছে 240 বাট, যেটা আপনি অনলাইনে দিতে পারবেন না, সেটা অবশ্যই তাদের অফিসে গিয়ে দিতে হবে, আর না হলে তাদের ব্যাংক আছে, নির্দিষ্ট ব্যাংক, সেখানে আপনি জমা দিতে হবে। ড্রোনের কি ইন্স্যুরেন্স লাগবে? হ্যাঁ, ড্রোনের ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। আপনার থাইল্যান্ডে ড্রোন রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই ইন্স্যুরেন্স লাগবে, এবং ইন্স্যুরেন্স ছাড়া আপনি ড্রোন রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো থাইল্যান্ডে ভালো একটা কোম্পানি আছে ড্রোনের ইন্স্যুরেন্সের জন্য, তাদের নাম হচ্ছে FEIC থাইল্যান্ড। তাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি ড্রোনের যে ইন্স্যুরেন্স আছে সেটা করে নেবেন। তবে এর মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ইন্স্যুরেন্সটা 1 মিলিয়ন থাই বাট যাতে কভার করে, যার বছরের প্রিমিয়াম হচ্ছে প্রায় 1600 বাট, মানে 1599 বাট। থাইল্যান্ডে আসার আগে কি ড্রোন রেজিস্ট্রেশন করা যায়? এটা উত্তর হ্যাঁ এবং না, দুইটাই হবে। কারণ যেহেতু 2টা আলাদা সংস্থা, আপনি NBTC রেজিস্ট্রেশন থাইল্যান্ডে না এসে করতে পারবেন না। যেহেতু আপনাকে অ্যারাইভাল স্টাম্প দিতে হয়, তাই আপনি থাইল্যান্ডে না ঢুকলে তো ওই স্টাম্পটা পাবেন না। NBTC রেজিস্ট্রেশনটা আপনি থাইল্যান্ডে আসার পরে করতে পারবেন, এবং এটার জন্য আপনার খুব বেশি সময় লাগবে না। হয়তো অফিসে গেলে আপনি 10-15 মিনিট সময় লাগবে, এবং যদি অনলাইনে করেন তাহলে হয়তো 1-2 দিন সময় লাগবে। কিন্তু CAAT রেজিস্ট্রেশনটা আপনি অনলাইনে করতে পারবেন, কিন্তু এটার পারমিট পেতে আপনাকে 14 দিন অপেক্ষা করতে হবে। এবার আপনাদেরকে কিছু টিপস দিই যাতে থাইল্যান্ডে আসার 1-2 দিনের ভেতরে আপনি ড্রোনটা ফ্লাই করতে পারেন। থাইল্যান্ডে আসার 15 দিন আগে CAAT সিভিল এভিয়েশন অথরিটি থাইল্যান্ডের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ড্রোনের ডিটেলস দিয়ে এই রেজিস্ট্রেশনটা করে নেবেন। এতে কোনো টাকা
বা কোনো আলাদা কোনো ফি লাগবে না। থাইল্যান্ডে আসা যদি 15 দিন আগে আপনি অ্যাপ্লাই করে ফেলেন তাহলে দেখা যাবে আপনি থাইল্যান্ডে আসার আগেই এর পারমিটটা আপনি পেয়ে গেছেন। এবং থাইল্যান্ডে আসার সাথে সাথে আপনি NBTC যে সংস্থা আছে সেটা অনলাইনে আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি চাইলে তাদের অফিসে গিয়েও আপনি সেটার পারমিট নিতে পারবেন। তাহলে হয়তো আপনার 10-15 মিনিট সময় লাগবে, যেটা আপনি পরের দিনই ড্রোন ফ্লাই করতে পারবেন। এবার আসি যারা এসব ঝামেলা করতে চান না, মানে এক জায়গা থেকে ইন্স্যুরেন্স নেবেন, আরেক জায়গা থেকে একটা পারমিট নেবেন, আবার আরেক জায়গা, মানে দেখা যায় যে 3টা জায়গা থেকে আপনাকে 3টা জিনিস কালেক্ট করতে হচ্ছে। তো যদি এমনটা হয় যে আপনি এক জায়গা থেকে 3টা জিনিস পেয়ে যান তাহলে হয়তো আপনার জন্য আরো ইজি হবে। সেজন্য আপনাকে FEIC থাইল্যান্ডের মাধ্যমে আপনি চাইলে আপনার এসবগুলা জিনিস ওরা আপনার জন্য কালেক্ট করে দিবে, এবং সেই জন্য তারা নেবে 1500 থাইবাত। এই জন্য আপনি যখন এদের মাধ্যমে ইন্স্যুরেন্স করবেন, ওরা আপনাদেরকে একটা ইমেল পাঠাবে। ইমেলে উল্লেখ থাকবে যে আপনি কি তাদের মাধ্যমে NBTC ও CAAT-তে অ্যাপ্লাই করতে চান। সেখানে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে যদি আপনি পেমেন্ট করে আবেদন করেন ডিটেলস দিয়ে, তাহলে ওরা আপনার হয়ে সেই জিনিসগুলো অ্যাপ্লাই করে দিবে, এবং অ্যারাইভাল স্ট্যাম্পটা আপনি FEIC-কে ইমেল করে পাঠিয়ে দেবেন। এসবগুলো পারমিটই আপনি আসার আগেই, শুধু NBTC-টা আপনি থাইল্যান্ডে আসার পরে পেয়ে যাবেন। এবার আসি আপনি পারমিট ছাড়া থাইল্যান্ডে যে জায়গায় ড্রোন ফ্লাই করতে পারবেন। আমি জানি না যে আর কোনো জায়গায় ফ্লাই করা যায় কিনা, তবে আমি যে 2টা জায়গায় ফ্লাই করছি সেটা হচ্ছে বিগ বুদ্ধা টেম্পল, যেখানে নির্দিষ্ট ড্রোন ফ্লাই জোন আছে, আপনি সেখানে গিয়ে ড্রোন ফ্লাই করতে পারবেন। আর একটা হচ্ছে কারণ ভিউ পয়েন্ট, সেখানেও আপনার নির্দিষ্ট ড্রোন ফ্লাই জোন আছে, সেখানে গিয়ে আপনি ড্রোন ফ্লাই করতে পারবেন। এবার আসি থাইল্যান্ডের ড্রোন ফ্লাইয়ের কিছু বেসিক নিয়ম। থাইল্যান্ডে আপনার ড্রোন ফ্লাই করতে হবে, ম্যাক্সিমাম অল্টিটিউড হবে 90 মিটার, এবং কোনো ব্যক্তি, কোনো গাড়ি বা কোনো বিল্ডিং এর কাছ থেকে আপনার ড্রোনটি অবশ্যই 30 মিটার দূরে রেখে আপনি ফ্লাই করতে হবে। আপনার দৃষ্টিসীমা অতিক্রম করে এরকম দূরত্বে আপনি ড্রোন ফ্লাই করতে পারবেন না। রাতে ড্রোন ফ্লাই করা থাইল্যান্ডে পুরোপুরি নিষেধ। ন্যাশনাল পার্কের আন্ডারে যে বিচ বা যে পাহাড়গুলো আছে সেগুলোতে আপনি ড্রোন ফ্লাই করতে পারবেন না। এয়ারপোর্টের 9 কিলোমিটারের ভেতরে আপনি ড্রোন ফ্লাই করতে পারবেন না, এবং কোনো সরকারি সংস্থা বা গুরুত্বপূর্ণ সংস্থার কার্যালয়ের উপরে বা পাশে আপনি ড্রোন ফ্লাই করতে পারবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি চেষ্টা করছি যে থাইল্যান্ডের ড্রোনের নিয়মকানুন এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন সবকিছু আপনাদের সামনে তুলে ধরার। যদি আমার ভিডিওতে আপনাদের কোনো প্রশ্নের উত্তর না পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে দিয়ে রাখবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্য হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।